শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। মহামারী করোনার কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী দীর্ঘদিন ধরে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, তাই তোমাদের পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে। আর এই ক্ষতির কিছুটা পুষিয়ে দেওয়ার জন্য আমাদের আজকের এই অনলাইন ক্লাস। আমি আজকে পড়াবো হিসাব বিজ্ঞান প্রথম পত্র। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ে তৃতীয় ভাগের হিসাব সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আমরা হিসাব বলতে কি বুঝি বা হিসাব কাকে বলে তা নিয়ে আলোচনা করব। আমি এখানে দুইভাবে হিসাবের সংজ্ঞা দিয়েছি, একটা সাধারণ অর্থে, একটা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে। তো সাধারণ অর্থে হিসাব বলতে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন লেনদেন সমূহ, দৈনন্দিন মানে প্রতিদিনের লেনদেন সমূহ বলতে প্রতিদিন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের যে ক্রয় বিক্রয় হয় এবং অন্যান্য খরচ, ওইগুলো দৈনন্দিন লেনদেন সমূহ হিসাবের বইতে লিপিবদ্ধ করার প্রক্রিয়াকে হিসাব বলে। অর্থাৎ আমরা যদি সাধারণভাবে বলি যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান প্রতিদিন যে মাল ক্রয় বিক্রয় করে বা অন্যান্য খরচপাতি করে, ওইগুলো যে হিসাবের খাতায় লিপিবদ্ধ করে তাকে হিসাব বলে। এটা হলো সাধারণভাবে সংজ্ঞা। এখন আমরা দেখব হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় শেষে, এই নির্দিষ্ট সময় বলতে 1 সপ্তাহ, 15 দিন বা 1 মাস, তার চেয়ে কম বেশি হতে পারে, নির্দিষ্ট সময় শেষে একই জাতীয় লেনদেন সমূহকে একত্রিত করে। একই জাতীয় লেনদেন বলতে আমরা বুঝি যেমন নগদান হিসাব সবগুলো একসাথে, ব্যাংক হিসাব সবগুলো একসাথে, একই জাতীয় লেনদেন সমূহকে একত্রিত করে হিসাব বিজ্ঞানের সূত্র অনুসারে। এই হিসাব বিজ্ঞানের সূত্র অনুসারে বলতে আমরা বুঝি যে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে একটি বিশেষ শিরোনামের মাধ্যমে, প্রত্যেকটা হিসাবের জন্য একটা শিরোনাম দেওয়া হয়, নগদানের জন্য একটা, আসবাবপত্রের জন্য এরকম একটা শিরোনামের মাধ্যমে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে হিসাব বলে। ক্ষেত্রে যে সংজ্ঞা, এই সংজ্ঞাটাকে আমরা 4টি পার্টে যদি করি তাহলে বুঝতে পারতে সুবিধা। প্রথমেই একটি নির্দিষ্ট সময় শেষে, এরপর পার্ট হলো একই জাতীয় লেনদেন সমূহকে একত্রিত করে। এরপর হলো হিসাব বিজ্ঞানের সূত্র অনুসারে, এরপর হলো কোনো একটি বিশেষ শিরোনামের মাধ্যমে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে হিসাব বলে। তাহলে এখানে আমরা 4টা জিনিস বললাম। একটি নির্দিষ্ট সময় শেষে একই জাতীয় লেনদেন সমূহকে একত্রিত করে হিসাব বিজ্ঞানের সূত্র অনুসারে এবং কোনো একটি বিশেষ শিরোনামের মাধ্যমে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে হিসাব বলে। তাহলে আমরা হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ হতে হিসাবের সংজ্ঞা আমরা এইভাবে বলতে পারি যে একটি নির্দিষ্ট সময় শেষে একই জাতীয় লেনদেন সমূহকে একত্রিত করে হিসাব বিজ্ঞানের সূত্র অনুসারে কোনো একটি বিশেষ শিরোনামের মাধ্যমে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে হিসাব বলে। এখন আমরা হিসাবের শ্রেণী বিভাগগুলো বিস্তারিত আলোচনা করব। হিসাবকে 2 উপায়ে শ্রেণী বিভাগ করা যায়, সনাতন পদ্ধতিতে এবং আধুনিক পদ্ধতিতে। হিসাবকে 2 উপায়ে বা 2 পদ্ধতিতে শ্রেণী বিভাগ করা যায়। হলো সনাতন পদ্ধতিতে 1 নম্বর, আর 2 নম্বর হলো আধুনিক পদ্ধতিতে। সনাতন পদ্ধতির আবার বিকল্প নাম আছে, যেমন প্রচলিত পদ্ধতি বৈশিষ্ট্যের ভিত্তিতে, আর আধুনিক পদ্ধতির বিকল্প নাম হলো সমীকরণ পদ্ধতিতে। তো পরীক্ষা আসতে পারে যে বৈশিষ্ট্যের ভিত্তিতে হিসাবের শ্রেণী বিভাগ করে, তাহলে আমরা এই সনাতন পদ্ধতি দিব। যদি আসে প্রচলিত পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ করো, তাহলে আমরা সনাতন পদ্ধতিতে দিব। আবার আসতে পারে আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ করো, তাহলে এটা দিব। আবার আসতে পারে সমীকরণ পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ করো, তাও আমরা এই 2 নম্বর পদ্ধতিতে দিব। এখন আমরা সনাতন পদ্ধতিতে আবার 2 উপায়ে শ্রেণী বিভাগ করা যায়। সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ।
সনাতন পদ্ধতিতে হিসাবকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এক, ব্যক্তিবাচক হিসাব, দুই, অব্যক্তিবাচক হিসাব। এই ব্যক্তিবাচক হিসাবকে আবার বিভিন্ন উপায়ে শ্রেণী বিভাগ করা যায়। যেমন ব্যক্তিবাচক হিসাবকে আমরা যে শ্রেণী বিভাগ করি, প্রথমেই ক, প্রাপ্য প্রদেয় ভিত্তিতে। প্রাপ্য প্রদেয় ভিত্তিতে ব্যক্তিবাচক হিসাব দুই প্রকার, দেনাদার হিসাব এবং পাওনাদার হিসাব। প্রাপ্য প্রদেয় ভিত্তিতে ব্যক্তিবাচক হিসাব দুই প্রকার, দেনাদার হিসাব এবং পাওনাদার হিসাব। দেনাদার হিসাব হলো আমরা যাদের কাছে টাকা পাবে, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান যাদের কাছে টাকা পাবে, এটি হলো দেনাদার হিসাব। আর পাওনাদার হিসাব যারা আমাদের কাছে টাকা পাবে, এটি হলো পাওনাদার হিসাব। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের কাছে অন্য কোনো পক্ষ যদি টাকা পাওনা থাকে, তাহলে হলো টাকা পায়, তাহলে এটা হলো পাওনাদার হিসাব। প্রকৃতি অনুযায়ী ব্যক্তিবাচক হিসাব তিন প্রকার, স্বাভাবিক ব্যক্তিবাচক, কৃত্রিম ব্যক্তিবাচক আর প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক। প্রকৃতি অনুযায়ী ব্যক্তিবাচক হিসাব তিন প্রকার। প্রথমে স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব। স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব হলো কোনো মানুষের নামের সাথে জড়িত যে হিসাব, ওটাকে বলা হয় স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব। যেমন জাবিরের হিসাব এবং লাবিবের হিসাব। কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব হলো কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত যে হিসাব, কোনো প্রতিষ্ঠানের সাথে যে জড়িত হিসাব তাকে কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব বলা হয়। যেমন সরাইল কলেজ হিসাব এবং সরাইল হাসপাতাল হিসাব ইত্যাদি। প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিনিধি করে, এরকম হিসাবকে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব বলা হয়। যেমন মূলধন হিসাব এবং উত্তোলন হিসাব ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অব্যক্তিবাচক হিসাব কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত নয়, এই জাতীয় হিসাবকে অব্যক্তিবাচক হিসাব বলে। আমি আবারও বলছি, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত নয়, এই জাতীয় হিসাবকে অব্যক্তিবাচক হিসাব বলে। অব্যক্তিবাচক হিসাব দুই প্রকার, যেমন অব্যক্তিবাচক হিসাবকে দুই ভাগে ভাগ করা যায়, হলো সম্পত্তিবাচক হিসাব আর হলো নামিক বা আয়ব্যয়বাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাব কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কযুক্ত সম্পত্তি সমূহের জন্য আলাদা আলাদাভাবে যে হিসাব বলা হয় তাকে সম্পত্তিবাচক হিসাব বলা হয়। আমি আবারও বলছি, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কযুক্ত সম্পত্তি সমূহের জন্য আলাদা আলাদাভাবে যে হিসাব বলা হয় তাদেরকে সম্পত্তিবাচক হিসাব বলা হয়। যেমন সুনাম হিসাব, ভূমি ও দালান কোটা হিসাব, আসবাবপত্র হিসাব ইত্যাদি। নামিক / আয়ব্যয়বাচক হিসাব কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আয় ও ব্যয় সম্পর্কিত যাবতীয় হিসাবকে আয়ব্যয়বাচক হিসাব বলা হয়। যেমন বেতন হিসাব, মণিহারি হিসাব এবং বিনিয়োগের সুদ হিসাব ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। তোমাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ঘরে থেকো, ভালো থেকো।